ভাই টপ অর্ডারের প্রথম 4 ব্যাটসম্যানের একজনেরও সেঞ্চুরি নেই। এটাতে কি কিছুটা হতাশ? মানে এক্সপেক্ট করছেন কি যে একটা সেঞ্চুরি? প্রথম ম্যাচটা যখন শুরু হয়েছিল তখন আমাদের তো টপ অর্ডার যেমন রবিন শুরু করেছিল, ভালো স্টার্ট করেছিল। আমরা আশা করেছিলাম মানে তার থেকে আমরা 100 পাবো, এবং আমরা মেসেজ দিয়েছিলাম তাকে যে এইভাবে হোক তুমি আরো 10টা ওভার খেলার চেষ্টা করো। বাট আউট হয়ে গেছে। বাট এটা এখানে আপসেটের কিছু নাই, কারণ এখানে আমরা আসলে গেম ডেভেলপ করতে আসছি, বাচ্চারা এখানে খেলা শিখতে আসছে। আমি মনে করি যে যেহেতু তারা আমাদের ফিউচার, সামনে ভবিষ্যতে ন্যাশনাল টিমে খেলবে, ইন্টারন্যাশনাল সার্ভিস দিবে, অবশ্যই এখান থেকে তারা শিক্ষা নিচ্ছে। এবং এটা নিয়ে আমরা আসলে কাজ করছি যে কোথায় কি প্রবলেম, এটা নিয়ে আমরা যখন আমাদের জুনের দিকে আমাদের ট্রেনিং শুরু হবে তখন আমরা এটা নিয়ে কাজ করব। জিসানের কথা যদি বলি, জিসান লাস্ট যখন সেঞ্চুরি করেছে তখন আপনার অধীনেই ছিল এনসিএল টি20-তে। এরপর বিপিএল খেললো, প্রিমিয়ার লিগ খেললো, এইচপিটা গেল। 50 হয়, 60 হয়, 70 হয়, 80-র কাছাকাছিও যায়। ওই যে একটা সেঞ্চুরি অবধি যাওয়ার যে ব্যাপারটা, ওইটা আসলে কেন হচ্ছে না আপনি মনে করেন? এটা দুইভাবে দেখতে পারেন। একটা সাইকোলজিক্যালি আপনি দেখতে পারেন যে ওই জায়গায় সে হয়তোবা আহ, বেশি মনোযোগ দিচ্ছে, তার নর্মাল যে ন্যাচারাল যে খেলাটা সেটা খেলতে পারছে না, হয়তো 100 চিন্তা হতে পারে। আর না হয় একটু অমনোযোগের অভাব হচ্ছে। আমি মনে করি যে এটা নিয়ে আহ, একটা ছেলে যখন একটা হ্যাবিট করবে, 100 মারার হ্যাবিট করবে, এটা নিয়ে আমরা অবশ্যই তার ক্লাস করা দরকার, অবশ্যই তার প্র্যাকটিস দরকার, সেই প্র্যাকটিসটা প্রয়োজন। আমরা এই বছর যেমন বেশি দিন প্র্যাকটিস করি নাই, বাট আমরা উইকেট নিয়ে আমরা মাঝখানে প্র্যাকটিস করেছি, যেটা আসলে খুব জরুরি। আপনি যখন একটা মাঠের মাঝখানে প্র্যাকটিস করবেন তখন আপনি একটা অনুমান বা একটা শিক্ষা পাবেন যে আসলে কিভাবে আপনার এখান থেকে আপনার খেলাটা গ্রো আপ করবে। আমি মনে করি যে এটা নিয়ে যদি কাজ করি জিসান আলমের সাথে, জিসান আলমকে আসলে গত বছর আমরা পেয়েছি কম, এইচপিতে ছিলাম, বাট আমাদের ক্যাম্প ছিল 1-2 মাসের বেশি না, এবং খেলা ছিল বেশি। আমার মনে হয় এই বছর অনেক অনেক ভালো ক্যাম্প হবে এবং সময় পাবো, এটা নিয়ে কাজ করতে পারবো। এবং আশা করি আপনারা আগামীতে তাকে আহ, অনেক 100 তার থেকে আমরা আশা করতে পারবো। টপ 4-এর মধ্যে আরেকটা ব্যাটারের ব্যাপারে স্পেশালি জানতে চাই, আরিফুল ইসলাম। স্বাভাবিকভাবে তার প্রতি প্রত্যাশাটা অনেক বেশি থাকে, কারণ 19 থেকে সে যে পারফর্ম করে আসছে। এবারে এইচপিতে সে যেভাবে খেলেছে, মানে সেটাকে আপনি কিভাবে দেখেন, মানে তার ব্যাটিংটাকে? ওয়েল, আরিফুল যদি আপনি দেখেন, অবশ্যই আমি মনে করি যে সে এখন এক্সপিরিয়েন্স। ডোমেস্টিক ক্রিকেটে আপনি তার খেলা দেখবেন, সে ভালো ক্রিকেট খেলছে। আম, আরিফুলের যে পারফরমেন্স, আমরা মনে করি যে অ্যাজ এ মিড অর্ডার হিসেবে আর একটু বেটার হতে পারতো, আমরা আশা করতাম। এটাই আশা করারই মানে আমাদের ঠিক, কারণ তার যে খেলা আছে, তার যে খেলার ধাঁচ বা ধরন, আরো বেটার ক্রিকেট খেলতে পারতো। হয়তো বা প্রেশার, ওই সময়টা প্রেশার ছিল, টিমের জন্য থাকতে হবে, এর জন্য হয়তো বা সে তার ন্যাচারাল খেলাটা খেলতে পারে নাই। বাট অবশ্যই আরিফুল বেটার প্লেয়ার, এবং তাকে নিয়ে আমরা অবশ্যই চিন্তা ভাবনা করছি বেটার কিছু বাংলাদেশকে সার্ভ করবে। আপনি ন্যাশনাল টিমের সাথেও ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন। আরিফুলের ফিল্ডিংটা নিয়ে জানতে চাই, কারণ ব্যাটিংটাতে সে যখন 100% দিতে পারেনি, কিন্তু 3টা ম্যাচে তার ফিল্ডিং কিন্তু খুব দারুণ ছিল। অবভিয়াসলি আপনি যদি ফিল্ডিংটাকে আপনার প্যাশন হিসেবে না নেন, তাহলে অনেক টাফ একটা ম্যাচ আপনার জিতা। তাই ফিল্ডিংটা সবচেয়ে, আমি মনে করি 3টা ডিপার্টমেন্ট থাকে, বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং। ফিল্ডিংটা খুব ইম্পর্ট্যান্ট যে একটা ম্যাচ জয়ের জন্য। কথায় আছে, বলে না, ক্যাচেস উইন দ্য ম্যাচেস। আপনি যদি ক্যাচ ছেড়ে দেন তাহলে খেলাটা শেষ হবে। একটা রান আউট, ছোট্ট মোটো একটা রান আউট, দেখেন আজকের যে খেলাটা ছিল, ওই সিচুয়েশনে কিছু ভালো ফিল্ডিং করেছিল এবং একটা রান আউট করেছে। তো আমি মনে করি যে আরিফুল অনেক ক্যাপেবল। আমি মনে করি যে ভালো ফিল্ডার হওয়া। আম, আমরা যে ধরনের ফিল্ডিং করেছি একটা সময়, আমরা মনে করি যে আমাদের মতোই ফিল্ডিং করছে, এবং সে যদি তাকে নিয়ে আর একটু ঘষা মজা করা হয়, আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার হবে বাংলাদেশের। 5 নম্বরে আকবরকে নিয়ে আসা, এবং মানে আকবর যেভাবে পুরো সিরিজটা খেললো, কি বলবেন? আকবর গত বছর তো এইচপিতে ছিলাম, আকবর আসলে লাস্ট কাপল অফ ইয়ার্স আসলে খুবই কষ্ট করেছে, সে অনেক মেহনত করেছে। তাকে আমরা সিলেক্টর যখন হান্নান ছিল, রাজও তো আছে, ওনাদের সাথে আমার সবসময় কথা হতো, এবং আকবরকে নিয়ে কথা হতো। আকবরকে কি গোল দেওয়া হয়েছিল, আসলে আকবরের যে গোল, ওই গোল নিয়ে সে প্র্যাকটিস করছিল, অনেক প্র্যাকটিস করেছে এবং প্রপার প্র্যাকটিস করেছে। আমি মনে করি আপনি যদি 3-4 মাস প্র্যাকটিস করে মনে করেন যে এখান থেকে আপনি ম্যাজিক্যালি অনেক কিছু পেতে চান, তাহলে নিতান্তই ভুল। একটা ছেলেকে সময় দিতে হয় 1-1.5 বছর, 2 বছর, তারপরে আপনার কাছ থেকে অনেক কিছু পাবেন। আমি মনে করি আকবর লাস্ট 2 বছর অনেক কষ্ট করেছে এবং অনেক মেহনত করেছে, প্রপার মেহনত করেছে। আজকে প্রতিফলন আপনি এখানে খেলা দেখছেন, এবং কনসিস্টেন্টলি যে পারফর্ম করেছে,
দ্যাট ওয়াজ অসম। রায়ান রাফসান, শেখ পারভেজ জীবন, ওয়াসি সিদ্দিকী যারা আরো আছে, যাদের কাছে প্রত্যাশাটা আরো অনেক বেশি ছিল, হয়তো তারা খুব ভালো মতো এবার মেটাতে পারেনি এই সিরিজটাতে, বাট তারপরে তাদের সম্ভাবনা কতটা দেখেন? অবশ্যই তাদের অবশ্যই ফিউচার আছে। আপনি তাদেরকে আমরা পেয়েছি মাত্র 3 দিন পেয়ে আসলে ওদেরকে আমরা আসলে ম্যাজিক্যালি, স্পেশালি রায়হান রাফসানকে পেয়েছি 3 দিন, ম্যাজিক্যালি কিছুই করতে পারবো না, বাট ও ক্যাপেবল। আপনি যদি দেখেন আজকে যেভাবে রায়হান রাফসান শুরু করেছিল খেলা, ফ্লুয়েন্ট খেলা শুরু করেছিল, আসলে অনেকদিন তার গ্যাপ হয়েছে, প্রায় 7-8 বছর এটা কোনো ক্যাম্পে জয়েন করতে পারে নাই। তো এখন যখন যখন এসেছে, আমি মনে করি না যে তার ভিতরে জড়তা ছিল। তো তার অবশ্যই সে ক্যাপেবল খেলার জন্য তাকে নিয়ে আমরা কাজ করতে হবে, এবং সিলেক্টররা যেহেতু চিন্তা করছে ওকে নিয়ে, ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলেছে, অবভিয়াসলি আমরা ওকে যত্ন নিতে হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। আর ওয়াসিকেও যদি বলেন, ওয়াসি বিষয়টা একটু সময়ের ব্যাপার, যেহেতু তারা ভেরি ইয়াং, তারা এখন লার্নিং প্রসেসে আছে। আপনি বোলিং যদি দেখেন, লেগ স্পিন আসলে ইন জেনারেলি রান বেশি হয়ে যায়, আপনি দেখবেন যে কোনো লেগ স্পিনারদের রান হয়ে যায়, বাট উইকেট ব্রেক থ্রোটা তারা খুব ভালো দিতে পারে। আজকে আপনাদের খেলাটা দেখেছেন, সুন্দর 2টা উইকেট নিয়েছে। তো ওয়াসি ক্যাপেবল, বাট আমি বলবো না যে নট ফর ইন্টারন্যাশনাল, বাট ও একটা লাইনে আছে, আগামীতে ওয়াসি ভালো সার্ভ করবে। শেখ পারভেজ জীবন, মানে ওর পারফরম্যান্স জীবন ভেরি ইয়াং, আসলে জীবনকে আমরা ব্যাটিং এ নামিয়েছিলাম গত 2 দিন। আমি কোচকে কথা বলেছিলাম যে ও ক্যাপেবল রান রোটেট করার জন্য, বাট ওই জায়গায় সে সাকসেস হয় নাই। ওই সে সরি বলতেছে এখানে সরি করার কিছু নেই, কারণ এখানে তুমি এখান থেকে শিখছো যে মানে কোথায় তোমার ইমপ্রুভ করা উচিত, কি জায়গাটায় খেলতে পারবো, ওই প্রেশারে কি করা উচিত, ও আমার সাথে ডিসকাস করছে। আমি মনে করি জীবন অবভিয়াসলি ভালো বোলার, ভালো অফ স্পিনার। বাংলাদেশ টিমে এখন যেহেতু মিরাজ আছে, নাইম হাসান আছে, আর কিন্তু দেখেন তেমন একটা ভালো অফ স্পিনার আমি এখন পর্যন্ত দেখি ডোমেস্টিক ক্রিকেটে। আপনি যদি দেখেন 3-4টা অফ স্পিনারের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অফ স্পিনার জীবন, নিঃসন্দেহে। তো ভেরি ইয়াং, আপকামিং প্লেয়ার, অবশ্যই ভালো প্লেয়ার। এইচপিতে আমরা 3 ম্যাচে 2জন পেস বোলিং অলরাউন্ডারকে দেখেছি, তোফায়েল আহমেদ আর অর্ণব চৌধুরী, মোহাম্মদ রিজন অর্ণব 2টা ম্যাচ খেলেছে, তোফায়েল আনলাইকলি মানে একটা ম্যাচ খেলেই আসলে তাকে থামতে হয়েছে। এই 2জনকে মানে কিভাবে মূল্যায়ন করবেন পারফরমেন্স এর দিক থেকে সবকিছু মিলে? তুফাইলের সাথে সত্যি কথা আমি অনেকদিন বেশ কিছুদিন কাজ করেছি। আপনি দেখেছেন যে লাস্ট ইয়ার আমার সাথে এনসিএল এ ছিল, এবং আমি প্রায় ওকে নিয়ে অনেক সময় দিয়েছি ওকে। তুফাইলকে নিয়ে কথা বলতে হলে আমি মনে করি যে তুফাইলকে নিয়ে আমরা অনেক বড় ড্রিম দেখি। তুফাইলকে সবসময় বলি যে তোমাকে নিয়ে আমরা অনেক বড় ড্রিম দেখি, তুমি বাংলাদেশ টিমকে সার্ভ করে না, ইন্টারন্যাশনাল ক্রিকেট কিভাবে ডমিনেট করবা সেভাবে তুমি রেডি হও। তারও সেই লক্ষ্য আছে যে সে রেডি হবে, এবং আমি মনে করি তুফাইলকে ইনশাল্লাহ আগামী 3-4 বছর ওকে যদি ভালোভাবে সার্ভ করা হয়, ওকে যদি নার্সিং করা হয়, বাংলাদেশ ক্রিকেট ওকে অবশ্যই খুব ভালো সার্ভিস ওর কাছ থেকে পাবে, এবং তাড়াতাড়ি পেয়ে যাবে ইনশাল্লাহ। আর রিজওয়ানের সম্বন্ধে আসলে আমার একটু নলেজ কম ছিল, কারণ রিজওয়ানকে আসলে পেয়েছি কম। ইন জেনারেলি আপনি ডোমেস্টিক ক্রিকেটও সব কম ম্যাচ খেলেছে, তো ওর সম্বন্ধে জানাটা আমি জাস্ট প্লেয়ারদের কাছ থেকে জানতে পেরেছি যে ও কেমন। বাট ও ক্যাপেবল ভাই। আপনি যদি দেখেন প্রথম ম্যাচে এসে, নট এ ম্যাটার অফ জোক, আপনি এসে একটা অ্যাব্রোড একটা টিমের সাথে এসে, আপনি এত সাউথ আফ্রিকা টিম ভাই, তো ওই টিমের সাথে এসে মানে ওই প্রেশারে ক্রিকেট খেলাটা নট ইজি গেম। হ্যাঁ, আপনার এটা ইজি টাস্ক ছিল। তো ওই জায়গায় সে একটা ভালো পার্টনারশিপ করেছিল, রান ভালো করেছে, দ্যাটস মিন সে ক্যাপেবল। তো তাকে নিয়েও অবশ্যই আপনার মানে ক্রিকেট বোর্ডে যারা আছেন বা সিলেক্টর আছেন, ওই অবশ্যই ওনারা চিন্তা ভাবনা করছেন, এবং আমরা মনে করি যে আমরা তাকে নিয়ে ভালো একটা নার্সিং করতে হবে, যে নার্সিং এসে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ দিতে পারবে। রাব্বির পারফরমেন্সকে কিভাবে মূল্যায়ন করবেন এইচপির এইবারের 3টা ম্যাচে? রাব্বির পারফরমেন্স আমি বলি যে রাব্বির থেকে আমরা আরো ভালো পারফর্ম আশা করি। রাব্বি অবভিয়াসলি আজকে যে খেলা খেলেছে দেখেন, রাব্বি এবং রাকিবুল এক্সেপশনাল ক্রিকেট খেলেছে, এবং রাব্বি ওই ধরনের প্লেয়ার। রাব্বির কাছ থেকে আমরা সবসময় এভাবে আশা করি। লাস্ট বছর আপনি লাস্ট ইয়ার অস্ট্রেলিয়ায় যে খেলা খেলেছে রাব্বি, আমাদের বেশ কয়েকটা ম্যাচ সে একাই জিতিয়েছে। রাব্বির কাছ থেকে আমরা আরো আশা করি, কারণ আমাদের কিন্তু সাকিবুল হাসান নেই। হ্যাঁ, মানে আমাদের ওই জায়গাটার সার্ভিসটা আমরা পাচ্ছি না কারো কাছ থেকে। তো আমরা আশা করি যে রাব্বির কাছ থেকে আমরা ওই সার্ভটা পাবো। রাব্বি অবশ্যই ক্যাপেবল। রাব্বিকে নিয়ে আমরা অনেক ভালো চিন্তা ভাবনা করছি যে অনেক ভালো লেভেলে সে ভালো ক্রিকেট খেলবে। রাকিবুল নিজেকে আসলে এখনই অলরাউন্ডার মানতে রাজি না, কিন্তু সে পুরো সিরিজে আসলে অলরাউন্ড পারফর্মই করেছে। আপনি রাকিবুলকে কিভাবে মূল্যায়ন করেন? কারণ ব্যাটিংটা খুবই ভালো করছে, এবং সে স্পেশালি আপনার নাম বলেছে যে আপনার সাথে কাজ করেছে লম্বা সময়। হ্যাঁ, রাকিবুল লাস্ট ইয়ার আমার সাথে কাজ করেছে, এই বছরও এসে কিছু 3-4 দিন কাজ করেছে। বাট আমি এই বছর তার দেখছিলাম যে ব্যাটিং যে তার অ্যালাইনমেন্টটা একটু
এদিক সেদিক ছিল, জাস্ট ওকে রিমাইন্ড করে দিয়েছি। ও আসলে সবচেয়ে বড় কথা কি, আপনি যখন একটা আম, বাধ্যগত ছাত্র পাবেন বা যে বাধ্যগত ছাত্র থাকবে, আপনি মিনস হলো আপনি অবিডিয়েন্ট থাকবে, ওই ছেলেটা তাড়াতাড়ি ইমপ্রুভ করবে। তো আমি মনে করি যে রাকিবুল খুব ভালো লার্নার এবং ভালো লিসেনার। তো রাকিবুল ও নিজেকে অবশ্যই অলরাউন্ডার মনে করছে না। আমি মনে করি না যে রাকিবুল যে কমপ্লিটলি সে অলরাউন্ডার হয়ে গিয়েছে। যেদিন আপনি দেখবেন যে রাকিবুল আজকের মতো যে পারফর্ম করেছে এবং কনসিস্টেন্টলি সেভাবে সাকিব আল হাসানের মধ্যে পারফর্ম করবে, তবে মনে করবেন যে অবশ্যই রাকিব একটা ভালো অলরাউন্ডার। বাট রাকিবকে নিয়ে আমার অনেক আশা, যে আমি রাকিবকে বলেছি, রাকিব তোমাকে এই বছরের পরে আমি এখানে দেখতে চাই না, কারণ তুমি ন্যাশনাল টিমে থাকো, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলো, এইখানে ডোমিনেট করে এখানে আনা আসা আমি চাই। আমিনের কথাটা বোধহয় আমরা একটু সাইডে চলে গেছি। তো আমিন একটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছে, খুব ভালো খেলেছে, তা বলার সুযোগ কম, কিন্তু মানে তারপরও যদি মানে আপনি তো তার সাথে কাজ করেছেন, মানে তাকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন না, আপনি যদি কমপ্লিটলি একটা প্লেয়ার, টেকনিক্যালি সাউন্ড প্লেয়ার চান, তাহলে নিতান্তই ভুল। আপনি কিছু প্লেয়ারের অ্যাজ এ ব্যাটিং কোচ হিসেবে আপনি প্লেয়ারের কিছু ন্যাচারাল জিনিস থাকবে, সেই ন্যাচারাল জিনিসটা বাদ দিয়ে টেকনিক্যালি তার কিছু কাজ করতে হবে, যদি তার কোনো ভুল থেকে থাকে। আর পিয়ান আসলে আমি মনে করি যে সে অনেক ট্যালেন্ট প্লেয়ার, তার ভিতরে অনেক ট্যালেন্ট আছে। তাকে নিয়ে যদি আপনি আমি বলি যে ভালো ঘষা মাজা করেন, ও অনেক ভালো প্লেয়ার এবং ভালো একটা অলরাউন্ডার আমি মনে করি। আপনি যদি দেখেন ওর 3টা পার্টি আছে, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংটাও আছে। তো আমিনের অবশ্যই ভালো ফিউচার আছে, অবশ্যই আমরা তাকে নিয়ে ভালো চিন্তা ভাবনা করছি। প্রীতম কিছুটা হতাশ করেছে কিনা? এটাই শিক্ষা। দেখেন, আমরা কোচ হিসেবে তাকে আমরা বারবার রিমাইন্ড করে দেব যে এই জায়গাটা একটু ভুল হয়েছে, এই জায়গাটা আর একটু কীভাবে বেটার করা যায়। এটা কোচের, গার্ডিয়ানদের দায়িত্ব। আমি মনে করি প্রীতম অনেক ট্যালেন্ট প্লেয়ার এবং সে অনেক ক্যাপেবল। আমি মনে করি যে এইখানের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার প্রীতম। তো তাকে নিয়ে আমরা অনেক প্রত্যাশা আছে, অনেক আশা আছে, এবং আমি মনে করি যে ওকে যদি আমরা ভালোভাবে আরও তাকে সুযোগ দিতে পারি। আপনি প্রীতমের কথা চিন্তা করেন, আমরা লাস্ট ইয়ার যখন খেলেছি, প্রীতম কিন্তু কোনো অপরচুনিটি পাই নাই, সত্যি কথা। এইচপির ক্যাম্প করেছে কিন্তু খেলার মতো অপরচুনিটি পাই নাই, তাকে খেলার মতো অপরচুনিটি করে দিতে হবে। যদি ওই ফ্যাসিলিটিসটা আমরা দিতে পারি, সেই অপরচুনিটি দিতে পারি, প্রীতম অবভিয়াসলি অনেক ভালো প্লেয়ার। এখন অবধি যতজনের ব্যাপারে কথা বললাম, সবাই ব্যাটিং করে, সবার সাথে আপনার কাজ করা হয়েছে। 3জন পেস বোলার আছে এই টিমে। পেস বোলাররা মানে কেমন পারফরমেন্স করলো, মানে আপনাদের কোচিং প্যানেল কতটা সন্তুষ্ট অথবা কি মনে করছে এই বোলিং লাইন আপ নিয়ে, পেস বোলিং ইউনিট, স্পেশালি মারুফ মৃদা, রিপন মন্ডল, আসাদুজ্জামান পায়েল? তারা অনেক ইয়াং। আসাদুজ্জামান পায়েল একটা ম্যাচ খেলেছে, আপনি একটা ম্যাচ খেলে তাকে রিড করতে পারবেন না যে আসলে কতটুকু সে এগিয়েছে। অবভিয়াসলি রিপন অনেক এক্সপিরিয়েন্স, সে অনেক বড় বড় টিমে খেলে, লাস্ট ইয়ার আবরেতে খেলেছে, চ্যাম্পিয়ন টিমে খেলেছে, তার অনেক অভিজ্ঞতা আছে, অনেক ভালো প্লেয়ার। রিপন ভালো বোলার, নিঃসন্দেহে রিপন ভালো বোলার। এবং আপনি যদি দেখেন যে মাহরুফ ভেরি ইয়াং, অনেক 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 ইয়াং, তার আসলে অনেক ভালো ফিউচার আছে। এবং আপনি যদি দেখেন আজকের ম্যাচ দেখেন, লাস্ট ম্যাচটাও দেখেন, তার ভেরিয়েশন যেটা ছিল, ও নতুন বলে যতটুকু না ভালো করেছে, ও আসলে পুরান বলে এসেছে, আপনি স্লগে অনেক ভালো বল করেছে ডেতে। আমি মনে করি যে মারুফকে আমাদের যে কলিমর আছেন, ওনার সাথে আমি কথা বলি যে এই প্লেয়ারটাকে নিয়ে, কলিমর ওকে অনেক পছন্দ করে, তার বোলিংটা, এবং তাকে নিয়ে অনেক কাজ করেন। তারেক আজিজ আমার ফ্রেন্ড, তাকে নিয়ে সে চিন্তা ভাবনা করছে, এবং আজকে আমাকে দেখিয়েছে মানে বোলারদের ভুল ত্রুটিগুলা কোথায় কি আছে, বলতেছে যেটা নিয়ে তাদেরকে কাজ করতেছে। তো 3টা বোলার অবশ্যই ভালো বোলার, তাদেরকে আরো গ্রো আপ হতে হবে। আমার শেষ 2টা প্রশ্ন। আমার মনে হয় না যে কোনো টিমে এর আগে এত অলরাউন্ডার নিয়ে খেলতে দেখেছি। এই টিমের অলমোস্ট মানে আপনি জিসান, আরিফুলদেরও যদি ধরেন, তারাও বোলিং করতে পারে, এমনকি তাদের দ্বারা আপনি 10 ওভারও বোলিং করাতে পারবেন ওয়ানডেতে। তো এতগুলো অলরাউন্ডার, এটা কতটা পজিটিভ দিক আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটের জন্য? আপনি যদি জাস্ট বাংলাদেশ ক্রিকেট যদি না দেখে আপনি ডোমেস্টিক ক্রিকেট দেখেন, প্রত্যেকটা, যেমন আমি অ্যাজ এ কোচ হিসেবে আমি টিম যখন করি, আমি একটা সবসময় অলরাউন্ডার চাই, যে যদি বোলিং থাকে, জেনুইন সে বোলার থাকে, তার জন্য কিছু ব্যাটিং থাকে, কিছু জেনুইন ব্যাটসম্যান থাকলে তার জন্য কিছু বোলিং থাকে। তো এটা খুব জরুরি যে একটা টিমের জন্য, যে লাস্ট সময়টা খুব কাজে দেয়। আপনি যদি রাকিবুলের ব্যাটিংটা দেখেন, রাকিবুলের কথাটাই বলি, রাকিব কিন্তু নিজেকে অলরাউন্ডার ভাবেন না, যেহেতু সে আজকে ব্যাটিং করেছে 8 নম্বর কি 9 নম্বরে, আমাকে বলছে যে ভাই আমি কি 8-9 নম্বরের ব্যাটসম্যান নাকি বলতেছিলেন।
বাট বলতেছে যে আমি যেখানে খেলবো আমি পারফর্ম করব। বাট আপনি যদি পারফর্ম দেখেন, রাকিবুলের কন্ট্রিবিউশন দেখেন, যে দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক কন্ট্রিবিউশন। তো এটা টিমের জন্য কি আজকে আমরা রাকিবুল এবং আপনি আমাদের লোয়ার অর্ডারের যে ইয়ে ছিল রাব্বি, দুজন ব্যাটিং, তাদের পারফরমেন্সে আমরা আজকে ম্যাচ জিতে গিয়েছি। তো খুব জরুরি যে মানে অলরাউন্ডার খুঁজে নেওয়া, এবং আমরা আমাদের টিমে যে অলরাউন্ডার বেশিরভাগই অলরাউন্ডার মাশাআল্লাহ আছে। তো এটা আমাদের দেশের জন্য অনেক অনেক আমি মনে করি যে অনেক গুরুত্বপূর্ণ অ্যাসেট আমি মনে করি, এবং এদেরকে নিয়ে অবশ্যই আমরা যত্নবান হওয়া উচিত। একদম শেষ প্রশ্ন, এইচপিতে আপনি মানে সম্ভাব্য ওই প্লেয়ারদের সাথে কাজ করছেন যারা আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটে খেলবে, বাংলাদেশ ক্রিকেট কথা অনেক দূরে নিয়ে যাবে, আপনি কাজটা কতটা এনজয় করছেন? কাজটা আসলে এত ইজি না। লাস্ট ইয়ার দেখেন, যখন আমি শুরু করেছিলাম ব্যাটিং কোচ হিসেবে এসেছিলাম এখানে, বৃষ্টির কারণে অনেক ফ্যাসিলিটিসটা পাই নাই, সত্যি কথা। তো আমার জন্য মানে ইজি ছিল না, ইনডোরে অনেক কাজ করতে হয়েছিল। বাট আমি আমি এনজয় করি, কারণ ছেলেদের সাথে আমি খুবই ফ্র্যাঙ্ক, কারণ তাদের অ্যাজ এ গার্ডিয়ান বলেন, অ্যাজ এ ফ্রেন্ড বলেন, তাদের সাথে মিশে যেতে চাই, কারণ তাদের ভিতর থেকে আমার আর জিনিসগুলো আনা খুব জরুরি। তো তারা খুব এনজয় করে আমার কাজটা, এবং আমি এনজয় করি ছেলেরা, কারণ তারা অনেক অবিডিয়েন্ট, যে কথা শুনে, যে কিছু যদি বলি ওইটা নিয়ে কাজ করতে চায়, এবং চিন্তা ভাবনা করে যে আসলে এটা ঠিক আছে কিনা না, এবং অনেক ডিসকাস হয় তাদের সাথে আমার। আমি খুব এনজয় করছি এই কাজটা, এবং আশা করি যে আমার কাজ দ্বারা বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবেন। অবশ্যই হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, শুক্রিয়া।